আমার মেয়েটা 21 বছর বয়সে এক কোরিয়ান লোককে বিয়ে করেছিল। তারপর থেকে টানা 12 বছর সে আর বাড়ি ফেরেনি। তবে প্রতি বছর ঠিক 8 মিলিয়ন টাকা পাঠায়। গত বড়দিনে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম, ওকে না জানিয়ে আমি নিজেই ওর কাছে চলে যাব। কিন্তু দরজা খুলে যা দেখলাম, আমি একদম জমে গেলাম। সেই সকালটা আমি কোনোদিন ভুলবো না। হাতে প্লেনের টিকিট, বুকের ভেতর ধুকপুকানি। পুরো 12 বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তৃষা, বয়স 63। অনেক আগে স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে মীরাকে একাই বড় করেছি। মীরা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী, শান্ত আর সুন্দর ছিল। সবাই বলতো ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। সত্যিই হয়েছে, তবে সেটা শুধু বাইরের মানুষের চোখে। 21 বছর বয়সে ওর সঙ্গে পরিচয় হয় কাংজুন নামের এক কোরিয়ান লোকের। লোকটা ওর থেকে প্রায় 20 বছরের বড়। আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম, বয়সের এত পার্থক্য, বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে ভয় লাগছিল। কিন্তু মীরা জেদ ধরেছিল, মা আমি জানি আমি কি করছি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা মেনে নিয়েছিলাম। বিয়ের 1 মাসের মধ্যেই ও কোরিয়া চলে গেল। সেদিন বিমানবন্দরে ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম, কিন্তু লুকিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কয়েক বছর পর ঠিকই ফিরে আসবে। কিন্তু না, বছর যায়, আরেক বছর যায়। 5 বছর পর আমি প্রশ্ন করা বন্ধ করে দিই। শুধু প্রতি বছর ঠিক সময় 8 মিলিয়ন পেসো এসে পৌঁছাতো, সঙ্গে একটা ছোট্ট বার্তা, মা নিজের খেয়াল রেখো, আমি ভালো আছি। এই ভালো আছি কথাটাই আমার সবচেয়ে বেশি ভয়ের ছিল। একবার ভিডিও কলে কথা হয়েছিল, ওকে আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু চোখে যেন এক অদ্ভুত দূরত্ব। আমি জিজ্ঞেস করেছিলাম, ফিরবি না মা? ও একটু চুপ করে বলেছিল, খুব ব্যস্ত আছি মা। তারপর আর জিজ্ঞেস করিনি। অনেক সময় মারা সত্যিটা জানার ভয়ে প্রশ্ন করে না। এদিকে আমার বাড়ি, জীবন সবই বদলে গেছে সেই টাকার কারণে। সবাই ভাবে আমি ভাগ্যবতী, কিন্তু তারা জানে না একটা ভরা প্লেটের সামনে একা বসে খাওয়ার কষ্টটা কেমন। প্রতিটা জন্মদিনে আমি ওর জন্য আলাদা প্লেট রাখতাম, ওর প্রিয় রান্না করতাম, আর বসে বসে কাঁদতাম। 12 বছর পরে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই যাব। পাশের এক প্রতিবেশীর সাহায্যে টিকিট কাটা হলো। জীবনে প্রথমবার প্লেনে উঠলাম। পুরো পথটায় হাত কাঁপছিল। কোরিয়ায় পৌঁছে ঠিকানাটা ধরে একটা ট্যাক্সি নিলাম। দোতলা একটি বাড়ি, বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা। ডোরবেল চাপলাম, কেউ দরজা খুলল না। বাইরের গেট খোলা ছিল। ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। সবকিছু এত পরিপাটি, কিন্তু কোথাও জীবনের কোনো ছাপ নেই। ড্রয়িং রুমে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। সবকিছু এত গোছানো, যেন কেউ এখানে থাকে না। কোনো জুতো ছড়ানো নেই, কোনো কাপড় নেই, রান্নার গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকলাম, মীরা। কোনো উত্তর নেই। রান্নাঘরে গেলাম, অস্বাভাবিক পরিষ্কার। ফ্রিজ খুলে দেখি প্রায় ফাঁকা। উপরে উঠলাম। প্রথম ঘরে একটা বিছানা, একজন মানুষের থাকার মতো। আলমারিতে শুধু মেয়েদের কাপড়, কোনো পুরুষের অস্তিত্ব নেই। দ্বিতীয় ঘরটা অফিসের মতো, কিন্তু ব্যবহার হয় না মনে হলো। কাংজুনের কোনো চিহ্নই নেই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শেষ ঘরটা খুলতেই আমার পা কেঁপে উঠল। ঘর ভর্তি কার্টুন, কিছু খোলা, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকা, পেসো। আমার মাথা ঘুরে উঠল। প্রতি বছর যে 8 মিলিয়ন পাই, তাহলে এত টাকা কোথা থেকে এলো? আর কেন লুকিয়ে রাখা? হঠাৎ নিচে দরজা খোলার শব্দ, কারো পায়ের আওয়াজ। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ঠক ঠক, কেউ দরজায় কড়া নাড়ল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চলবে গল্প, নীরব সত্য, পর্ব 1। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।